বাংলাদেশ জামাত ইসলামী কুমিল্লা মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি মহানগরী আমির কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য জনাব কাজী দীন মোহাম্মদ, মঞ্চে বসা কুমিল্লা মাটি ও মানুষের নেতা বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমির, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, মঞ্চে বসা আমার কেন্দ্রীয় সহকর্মী বৃন্দ, আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ, আজকের এই সম্মেলনের প্রধান উপাদান এবং আকর্ষণ সহকর্মী ভাই ও বোনেরা, শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার অবধিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন মুক্ত পরিবেশে আজকের এই সম্মেলন আমাদেরকে অনুষ্ঠান করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি মজলুম সংগঠনের পক্ষ থেকে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, আমার সহকর্মীদেরকে তৌফিক দিয়েছেন এখানে দাঁড়িয়ে দুটি কথা বলার জন্য। আবার আলহামদুলিল্লাহ। আমরা গভীর ভালোবাসা, কৃতজ্ঞতা এবং সম্মান জ্ঞাপন করছি 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত ধারাবাহিকভাবে ফ্যাসিস্টদের হাতে জীবন দিয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের প্রতি, তাদের সাথে রাস্তায় নেমে সমান তালে লড়াই করে যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদের প্রতি আমি গভীর সম্মান প্রদর্শন করছি। যারা জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ তাআলা তাদের শাহাদাতকে কবুল করুন। যারা পঙ্গু হয়েছেন রব্বুল আলামিন তাদেরকে সুস্থ আর নিয়ামত দান করুন। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা যেমন দেশের ভিতরে থেকে স্বৈর শক্তির বিরুদ্ধে লড়াই করেছি একের পর এক ধারাবাহিকভাবে, ঠিক বিদেশে অবস্থান করে সারা বাংলাদেশের প্রবাসীরা আমাদের সাথে সমানতালে লড়াই করেছেন। আজকে দেশের ভিতরে যারা লড়াই করেছেন তাদের জন্য প্রিয় সংগঠনের পক্ষ থেকে আমি এই লাল গোলাপটুকু উপহার দিচ্ছি। প্রবাসী থেকে যারা লড়াই করেছেন তাদের জন্য আরেকটি লাল গোলাপ উপহার দিচ্ছি। এই দুই গোলাপের সমন্বয়ে বাংলাদেশে আর স্বাধীনতার স্বাদ পাচ্ছে। সুতরাং স্বাধীনতার সকল যোদ্ধাদেরকে আমার পক্ষ থেকে সেলিউট। দেশের ভিতরে যুদ্ধ করে আমরা অনেকেই জীবন দিয়েছেন, অনেকে মৃত্যুবরণ করেছেন, অনেকে হাজার মামলা নিয়ে, শত মামলা গলায় নিয়ে দফায় দফায় চলে গিয়েছেন। আদালতের আঙিনা ভিজিটিভিলের কর্মীদের দখলে ছিল। ফখরুদ্দিনের 2 বছর, পরবর্তী স্বৈর শাসনের আরো 15.5 বছর, এই 17.5 বছর জাতির জন্য শ্বাসরুদ্ধকর একটা পরিবেশ ছিল। মানুষ শান্তিতে বসবাস করতে পারেনি। দেশপ্রেমিক জনগণকে, দেশপ্রেমিক ভিন্ন বাহিনীকে এই সময় ধ্বংস করা হয়েছে। আমরা লক্ষ্য করেছি আওয়ামী লীগ ক্ষমতায় বসে 2009 সালের 10 জানুয়ারি ক্ষমতায় হাতে নিল। তারপরে আমরা দেখি 1 মাসের মাথায় তৎকালীন বিডিআরের সদর দপ্তর ঢাকার পিলখানায় 57 জন চৌকস দেশপ্রেমিক সেনা অফিসারকে তারা হত্যা করল, তাদের পরিবারের সদস্যদেরকে হত্যা করলো। নির্মমভাবে হত্যা করার পর লাশগুলা ড্রেনের মধ্যে ভাসাই দিল। কিছু লাশ তারা গোপন করে ফেললো। রাতের আধারে হত্যাকাণ্ড সংগঠিত করে আলো নিভিয়ে খুনিদেরকে পিলখানা থেকে বের হয়ে যাওয়ার নিরাপদ রাস্তা তৈরি করে দিল। দুইটা তদন্ত কমিশন হলো, একটা করলো সেনাবাহিনী, আরেকটা করলো সরকার। সেই তদন্ত কমিশনের কিছুই জনগণকে জানতে দেওয়া হলো না। কারণ সরসায় যদি ভূত থাকে, ভূত থাকাবে কে? সেদিনকার প্রধানমন্ত্রী বিডিআরের কতিপয় সদস্যকে এনে আদর করে তাদের সাথে বসলেন, তাদের সকল দাবি দাওয়া মেনে নিলেন। ওদিকে সেনাবাহিনীকে তাদের সহকর্মীদেরকে সাহায্য করার রাস্তা বন্ধ করে রাখলেন। বললেন আমি দেখছি। দেখতে দেখতে সব শেষ হয়ে গেল।
সেনাবাহিনীর রিপোর্টটি জাতির জানা দরকার ছিল, কারণ তাদের সহকর্মীদেরকে কারা হত্যা করেছে সমাজকে তাদের বেশি জানার কথা, কিন্তু তা জানতে দেওয়া হয়নি। আমরা সরকারের কাছে দাবি জানাই, পুরা ঘটনা আত্মকান্ত সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত অবশ্যই করতে হবে, কারণ এই দুর্ঘটনার মধ্য দিয়ে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীর মনোবলকে ধ্বংস করা হয়েছে, বিডিআরকে খতম করা হয়েছে। আগে বিডিআর ছিল সীমান্তের অতন্ত্র প্রহরী, তাদের লগতে ছিল বাংলাদেশের রাইফেল, এখন তাদেরকে বানানো হয়েছে সীমান্তের চৌকিদার, তাদেরকে অপমানিত করা হয়েছে। এরপরে তারা পরের বছরে আঘাত দিয়েছে আরেক দেশপ্রেমের বাস্তব নমুনা। তিলে তিলে বাংলাদেশে যারা অন্যায়ের সাথে কখনো আপোষ করেনি, দেশের স্বার্থ নিয়ে কারোর সাথে মাথা নত করেনি, সেই বাংলাদেশ জামাত ইসলামের উপর ষড়যন্ত্র করে জামাত ইসলামের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে। প্রিয় সম্মানিত বন্ধুগণ, যারা দেশপ্রেমের পক্ষে দাঁড়িয়েছেন, দেশবাসীর স্বার্থের পক্ষে দাঁড়িয়েছেন, এই সরকার তাদের উপরে আঘাত দিয়েছে সবচেয়ে বেশি। আঘাত দিয়েছে আলেম ওলামার উপর, এমনকি আঘাত দিয়েছে বিদেশি সাংবাদিকদের উপর। এরা হত্যা করতে কাউকেই ছাড়ে নাই, হত্যার মিশন নিয়ে তারা নেমেছিল, আর তাদের ক্ষমতার শেষ দিন পর্যন্ত জনগণকে তারা হত্যা করেছে। এই 24-এর গণহত্যার এরা নায়ক নায়িকা। জাতি এদের বিচার চায়, এদের প্রত্যেকের বিচার চায়, প্রত্যেকটি ঘটনার বিচার চায়, এ বিচার অবশ্যই করতে হবে। তবে এবারকার এই পরিবর্তনের সাথে সাথে আমরা বলেছিলাম যে আমরা ব্যক্তিগতভাবে দলগতভাবে কারোর উপর প্রতিশোধ নেব না, আইন হাতে তুলে নেব না। প্রতিশোধ নেওয়ার মানে হচ্ছে আইন হাতে তুলে নেওয়া। আমরা আইন হাতে তুলে নেব না, কিন্তু প্রত্যেকটি ঘটনার আমরা বিচার চাই। এ বিচার যদি না হয়, তাহলে বিচারহীনতাই সন্ত্রাসীদেরকে আরো সন্ত্রাস করার শক্তি যোগাবে। আমরা কি বাংলাদেশে আবার সন্ত্রাস দেখতে চাই? যদি সন্ত্রাস দেখতে না চাই, তাহলে অবশ্যই বিচার হতে হবে। দেশে আহত নিহত অক্ষত যারাই লড়াই করেছেন, সবাইকে যেমন আমরা সালাম জানাই, ঠিক বিদেশের মাটিতে সেখানে আন্দোলন সংগ্রাম করা আরো ছিলেন। আমাদের লোকেরা প্রবাসে সেখানে আন্দোলন করতে গিয়ে জেলে গিয়েছে, তাদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। এখনো দেশের বিদেশের বিভিন্ন জেলে বাংলাদেশের সেই আন্দোলনকারী জনতা রয়ে গেছে। আমরা সরকারের কাছে দাবি জানাই, অবিলম্বে তাদের মুক্তির ব্যবস্থা করে সম্মানের সাথে হয় তাদের কর্মস্থলে সেখানে ফিরিয়ে দিন, অথবা বাংলাদেশে সম্মানের সাথে ফিরিয়ে আন। এই যুদ্ধে দেশের সমস্ত মিডিয়া তারা চাইলেও সত্যের পক্ষে শক্ত করে দাঁড়াতে পারেনি। দুই একটা মিডিয়া যারা দাঁড়ানোর দুঃসাহস দেখিয়েছে, তাদেরকে কান্না করা হয়েছে, দমন করা হয়েছে, তাদের উপর নির্যাতন চালানো হয়েছে। কিন্তু বিদেশ থেকে আমাদের মিডিয়া যোদ্ধারা সমান তালে তারা যুদ্ধ করেছে। আমি তাদের সকলকে সম্মান জানাই। আপনাদের কুমিল্লার একজন সন্তান, তিনি সেই যুদ্ধ করা শুরু করেছিলেন 15.5 বছর আগে, এখনো তিনি যুদ্ধ অব্যাহত রেখেছেন। তাকে হয়তো আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। এই কুমিল্লার দক্ষিণ সদরেই তার বাড়ি, সাইফুর রহমান সাগর। তিনি ফেসটা পিপুলের পরিচালক। এখনো দেখবেন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তার মিডিয়ায় সবচেয়ে বেশি সোচ্চার, এবং তিনি উলঙ্গ করে দিচ্ছেন আসলে কারা সাম্প্রদায়িক। তিনি প্রমাণ করে দিচ্ছেন বাংলাদেশ সাম্প্রদায়িকতার দেশ নয়, বাংলাদেশ ভালোবাসার দেশ, বাংলাদেশ বিভিন্ন গোলাপের সমন্বয়ের দেশ। এই দেশে সকল ধর্মের বর্ণের সমস্ত মানুষ আমরা মিলেমিশে আছি, কারণ বাংলাদেশ আমাদের সবার। আমরা এবার বলেছি, সোচ্চারভাবে বলেছি, আমরা বাংলাদেশে কোনো মেজরিটি মাইনরিটি মানি না। বাংলাদেশে যারাই জন্মগ্রহণ করেছে তারা সকলেই বাংলাদেশের গর্বিত নাগরিক। এই মাইনরিটি শব্দ বলে বলে অন্যান্য ধর্মের ভাই বোনদেরকে ব্যবহার করে একটি গোষ্ঠী মূলত দেশের বাইরে থেকেই তাদের স্বার্থ হাসিল করতে চায়।
এখন আমাদের এই ভাই বোনেরা এটা বুঝতে পেরেছেন, তারাও সোচ্চার হয়েছেন। আপনারা দেখেছেন ভারতীয় হলুদ মিডিয়া যখন বাংলাদেশের বিরুদ্ধে নিকৃষ্ট যুদ্ধ শুরু করেছে, মিথ্যা তথ্য ছড়াচ্ছে, তখন জগন্নাথ হল থেকে আমাদের হিন্দু ছেলেমেয়েরা বের হয়ে তার প্রতিবাদ করেছে। কারণ তারা প্রমাণ করেছে এদেশ আমাদের সবার। তোমরা যা বলো তা অসত্য, তা মিথ্যা। তোমরা আমাদেরকে ব্যবহার করে তোমাদের মতলব হাসিল করতে চাও, সেই সুযোগ আমরা তোমাদেরকে দেব না। কেন ভারত এটা করে আমাদের সাথে? আমরা তাদের কি ক্ষতিটা করেছি? ভারতের কোন আভ্যন্তরীণ ব্যাপারে আমরা হস্তক্ষেপ করেছি? ভারত বলে আমাদের দেশে সাম্প্রদায়িক সহিষ্ণুতার অভাব, সম্প্রীতির অভাব। হ্যাঁ, মানুষ দেখতে পাচ্ছে কোন বৎসর কতটা কোন ধর্মের মানুষ ভারতের উগ্র একটি সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নির্মমভাবে নিহত হয়, সারা বিশ্ব তার সাথে। বাংলাদেশে এই ধরনের নির্দিষ্ট ঘটনা ঘটে না। সর্বশেষ একটা চরমপন্থী সংগঠনের হাতে নির্মমভাবে চট্টগ্রামের আদালতে একজন আইনজীবীকে খুন করা হয়েছে। তারা চেয়েছিল এই খুনের মাধ্যমে একটা খুনের গুলি খেলতে। বাংলাদেশের মানুষ তাদের মুখে চুনকালি রেখে দিয়েছে। বাংলাদেশের মানুষ ধৈর্যের পরিচয়, সহিষ্ণুতার পরিচয় দিয়ে বলেছে এ খুনের সাথে যারা জড়িত তাদের দেশের মুখে আছেন। আপনারা দেখেছেন গতকাল বিভিন্ন ধরনের যারা সম্মানিত ব্যক্তিবর্গ তাদেরকে নিয়ে প্রধান উপদেষ্টা একসাথে এক কাতারে দাঁড়িয়ে আওয়াজ তুলেছেন, এদেশ আমাদের সবার, আমরা এখানে কোনো সাম্প্রদায়িক বিভাজন চাই না। আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রধান উপদেষ্টাকে তার এই মহৎ উদ্যোগ নেওয়ার জন্য। উদ্যোগ নিয়েছেন, উদ্যোগ নিয়ে থেমে গেলে হবে না, এই যাত্রা আমাদের অব্যাহত রাখতে হবে। এর আগের দিন তিনি সমস্ত রাজনৈতিক দেশপ্রেমিক, ফ্যাসিবাদ বিরোধী, সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে তিনি এক কাতারে দাঁড়িয়েছেন। সবাই আমরা একই আওয়াজ করেছি, আমরা কোনো আগ্রাসন সহ্য করব না। বাংলাদেশের 1 ইঞ্চি জমি আমরা কাউকে ছেড়ে দেব না। আমাদের জীবন দিব, তবুও বাংলাদেশের আধা ইঞ্চি জমি আমরা ছেড়ে দেব না। এটি আমাদের কমিটমেন্ট। সম্মানিত ভাই বোনেরা, এই দেশ তাহলে আগামীতে কি হবে? এই দেশকে কে করবে? এই দেশ করতে হলে কিছু ছাত্রাবাস মুক্ত হাত দরকার, কিছু চরিত্রবান দুর্নীতিমুক্ত মানুষ দরকার, কিছু দেশপ্রেমিক চিন্তাশীল বিচক্ষণ মানুষ দরকার। এই বিচারটা করবে কে? আমাদের হাইকোর্ট না জজ কোর্ট? এই বিচার করবে জনতার আদালত। জনগণকে বোকা ভাবার কোনো কারণ নেই। আমরা জনগণের উপর আলহামদুলিল্লাহ পূর্ণ আস্থা রাখি। জনগণ বিচার করবে অতীত কার কেমন ছিল, বর্তমান কার কেমন, আর ভবিষ্যৎ কার কেমন হতে পারে। অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ বিবেচনায় জনগণ সিদ্ধান্ত নেবে। আমরা সেই সিদ্ধান্তের অপেক্ষা। তাহলে সিদ্ধান্তটা আসবে কিভাবে? অবশ্যই নির্বাচনের মধ্য দিয়ে। সেই নির্বাচন হতে হবে সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য। এখানে কোনো পেশি শক্তি অথবা টাকার খেলা চলবে না। এই রাস্তা বন্ধ করতে হবে। এই রাস্তা যদি বন্ধ করতে হয় তাইলে কতগুলো প্রয়োজনীয় সংস্কারও আনতে হবে। সেই সংস্কারে সরকার হাত দিয়েছে। আমরা সরকারকে অনুরোধ করবো সংস্কারে গতি বাড়ানো। সংস্কারে গতি বাড়িয়ে মৌলিক সংস্কারগুলো করে একটা সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেন। আপনারা যেন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকতে পারেন। আপনাদের নিজস্ব কোনো এজেন্ডা থাকবে না। এজেন্ডা, জাতীয় এজেন্ডা একটাই, যে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন আপনারা উপহার দেবেন। তার জন্য যত সংস্কার প্রয়োজন তাই আপনারা করুন। আমরা আপনাদেরকে চাপ দিচ্ছি না। আবার অনুরোধ করব, আপনারা মূল্যবান সময়টাকে নষ্ট করে দীর্ঘায়িত করবেন না। আপনারা যৌক্তিক সময়ের ভিতরে এই নির্বাচন জাতিকে উপহার দিন। জাতি গত 3টা কাজ তাদের নিজস্ব ভোটের অধিকার প্রয়োগ করতে পারেনি। বিশেষ করে জাতির 42% ভোটার যারা যুবক, তারা একটা ভোটও দিতে পারেনি। আমরা আমাদের যুবকদের হাত ধরে, যুবকদের বুক ছিটিয়ে যুদ্ধ করা এবং রক্তের বিনিময়ে এই স্বাধীন পরিবেশটুকু পেয়েছি। আমরা চাই আগামীতে তারা শুধু ভোট দিবে না, তারা জাতিকে নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। আমরা একটা
যুব সমৃদ্ধ বাংলাদেশ গঠন করতে চাই। আমরা আমাদের যুবকদের হাতকে বেকারের হাত হিসাবে দেখতে চাই না, আমরা আমাদের যুবকদের হাতকে উন্নয়নের হাত হিসাবে দেখতে চাই, কর্মীর হাত হিসাবে দেখতে চাই, দেশপ্রেমিকের হাত হিসাবে দেখতে চাই, জনতার পাশে দাঁড়ানো হিমালয় পর্বতের মতো শক্তি হিসাবে দেখতে চাই। প্রিয় সংগ্রামী কুমিল্লাবাসী, আপনাদের প্রিয় নেতা বলেছেন দুইটা যৌক্তিক কথা। একটা এয়ারপোর্ট, সেই ব্রিটিশ আমল থেকে এখানে তখন বিশ্বযুদ্ধের জন্য ঘাঁটি গাড়া হয়েছে। এইরকম ঘাঁটি গাড়া সবগুলোই কিন্তু এয়ারপোর্ট হয়ে গেছে দুর্ঘটনা। একটা কুমিল্লা আর একটা শমশাননগর। শমশাননগর অতটা জরুরি নয় আরেকটা এয়ারপোর্ট করা, কারণ সিলেট একটা এয়ারপোর্ট, কিন্তু কুমিল্লা তো অনেকগুলা জেলার কেন্দ্রস্থল। খুবই যৌক্তিক দাবি, এই দাবি আমরা শতভাগ সমর্থন করি। প্রধান উপদেষ্টার নেতৃত্বে বর্তমান সরকারকে অনুরোধ করবো আপনারা মনে বিভাগ, আপনারা বিভাগ পাইলেন না, আপনাদের কপালের দোষ, আপনাদের জেলার নাম কুমিল্লা। কুমিল্লা জেলাটাকে আমাজন জঙ্গল থেকে এখানে এসে পড়েছে, এটা কি বাংলাদেশের অংশ নয়? মহান স্বাধীনতা যুদ্ধে 24-এর যুদ্ধে কুমিল্লার কি কোনো ভূমিকা নেই? যদি কুমিল্লার ভূমিকা কুমিল্লা নামেই রাখার সুযোগ থাকে, আজকে কুমিল্লার নামে বিভাগ দিতে অসুবিধা কেন? সেটা আজকে এসেছিলেন কিন্তু আপনি আপনি কুমিল্লা একটা জেলা থেকে নাম ধরে অপমানিত করবে, আপনি বাংলাদেশের যদি প্রধানমন্ত্রী হবেন অনেকগুলো আন্দোলনের মধ্যে এটা একটা গ্রুপ। আমরা বর্তমান সরকারকে অনুরোধ করবো আপনারা মেহরবানি করে তাদের এই মত মামলাটা কুমিল্লাবাসীকে দিয়ে দেন। নামের জন্য কুমিল্লাবাসী যুদ্ধ করে নাই, বলে নাই সোনা নদীর নামে করেন, কুড়িগ্রামের নামে করেন, কুমিল্লার নামে করেন, এটার নামে করেন, ওটার নামে করেন, কুমিল্লাবাসী এটা বলেন নাই। কুমিল্লাবাসী বলেছে আমাদের নামেই আমাদের পরিচয়, আমাদের বিভাগটা দিয়ে দেয়। এমনকি বৃহত্তর পার্টিরা বলেন নাই লক্ষ্মীপুরের নামে দেয় এটা। তারা বলে নাই যে আপনারা নবাবী নামেন, সেই নামেন, তাও বলেন নাই। তাহলে তারাও যদি কেউ বলে কুমিল্লার নামে বিভাগ হবে হাতে হবে, বিভাগ নয়। বলতে আরেকটা কাজটা হয়েছে, একটা নামের প্রতি অপমান করা হয়েছে, যত তাড়াতাড়ি পারেন দিয়ে সম্মানটা ফিরে। আমরা এমন একটা বাংলাদেশ গঠন করতে চাই যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। আপনারা সবাই রাজি আছেন? আপনাদের সেই যে লোকেরা রাজি না, কারণ আপনারা নিচে বসে আছেন, সাধারণ চেয়ারে ওনারা দামি চেয়ারে এখানে বসে আছে। তার মধ্যে আবার চিন্তা দেখেন বিচ্ছিন্ন ওটার হাই কারো বেশি, হাইটা দেখে যে চিন্তাতে আবার ইয়ে দিচ্ছে না, জানি খাওয়া দেওয়া। তা আমি বৈষম্য বেশি দূর করতে পারি না, প্রথমে আমার খাওয়া করে আগামীতে এই ধরনের কোনো আয়োজন হলে সকল চেয়ার সমান থাকবে, নিচে থাকবে। বেকার স্বার্থে যদি একটা স্টেজ ভাবে তাহলে সেই চেয়ারটাই করে থাকবে ইনশাআল্লাহ। আপনারা সবাই রাজি আছেন? আপনারা তো রাজি থাকবেন, ওনারাও রাজি থাকবেন, ওনারাও রাজি আছেন। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা উপযুক্ত রাখি যে আমরা সকল ক্ষেত্রে বৈষম্য নিয়োগ করবো ইনশাআল্লাহ। তবে এটা ঠিক যে যার যার ঐক্যমত চলবে। যেমন আমার গায়ে একটা ছবি